দেশ সংগঠক যিনি প্রতি সপ্তাহে একটা করতে পারেন, কনক সাহেব মরিয়ম, যিনি আমার কবিতা আবৃত্তি করেছিলেন, ওনার সাথে পরিচয় ছিল কিনা আমি জানতাম না। আমি ভীষণভাবে কৃতজ্ঞ জুনিয়র, বিপ্লব, লিটন যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং রলি আক্তার ওই দিন 12টা বাজে, মানে জন্মদিন দিন রাত 12টা বাজে আমার পাশে এসে আমাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। ধন্যবাদ আড়াই হাজারি সহ সবাইকে। যে বাবু আমাকে যে কবিতার বই দিয়েছেন তার প্রতি আমার কৃতজ্ঞতা। আসলে মানুষ তার কর্মের মধ্যে বাঁচে, দেহের মধ্যে বাঁচে না। অনেক বিষয় আছে আমাদের যেগুলি আমরা আসলে জানি না। এই যে ওনারা যে কাজটা, অশোক বাবু আর ওনারা যে কাজটা করছে, একটা অ্যাম্বুলেন্স কিনছে, যে মানুষগুলি নিয়ে গেছে, যার ফ্যামিলির মানুষ আসে নাই, কিন্তু ওনারাই ওই কাজটা করছেন করোনার সময়। আসলে আমরা এখানে যারা আছি না, আমরা সাহিত্যের মানুষ, আমরা সংগঠন যুক্ত মানুষ, আমরাই কিন্তু, আমি কিন্তু সব জায়গায় বলি, আমরাই কিন্তু শ্রেষ্ঠ মানুষ। আপনি কোনো আড্ডায় বৈশা যদি 50 জন লোক থাকে, আপনি এই গল্পটা বলবেন, দেখবেন এই জাতীয় গল্পে শুনতে ইন্টারেস্ট পাবে না 5 জনও, আর এই জাতীয় গল্পের সাথে জড়িত না একজনও। এই সাহিত্যের জগতের মানুষরা জড়িত। আমরা প্রত্যেক দিন, আমি মাইক্রোবাস করে খাওয়া পাঠাতাম দুপুরে। এবং আমরা কেন এত করোনাতে রাস্তাঘাটে হাঁটা চলার পরেও বেঁচে থাকি জানেন? কেন আমাদের করোনা হয় না? আমাদের একটা স্ট্যামিনা আছে। মানুষের জন্য মানুষের একটা স্ট্যামিনা থাকে, মানুষের জন্য কিছু করার জন্য একটা শক্তি থাকে। ওই শক্তির বলেই আমরা বাইচা থাকি, যা আমাদের করোনা হলো। দেখবেন যারা এই কাজ করেছে, যেমন আমার একটা উদাহরণ দিছিল চিত্রনায়িকা শাহানুর, তার বিল্ডিং এ সবার করোনা হয়েছে, সেই কাজটা করতো, প্রত্যেকদিন খাওয়া বিলাইতো, খাওয়া দিতে যেত, খবর নিত, তার কিন্তু করোনা হয়নি। অথচ ওই বিল্ডিং এ 16টা ফ্ল্যাট, প্রত্যেকটা বাড়ি করোনা ছেয়ে গেছে, ওনার হয়নি। কারণ ওই শক্তিটা ওনার ছিল, মনের শক্তি, স্ট্যামিনা, ওই শক্তি, মনোবল, ওগুলি মিলাইয়া। আপনি যেটা বারবার বলছিলেন, একটা ওল্ড হোম চাইল্ড হোম, আসলে এটা করার জন্য তো একটা ব্যাপক আয়োজন লাগে, অনেক টাকা লাগে, অনেক টাকা জোগাড় করতে হয়। এটা আসলে শহরে করা কঠিন। আমি যখন একবার ঘোষণা দিলাম, তখন একজন বললো যে আমি আমার ওই জায়গাটা দিয়ে দেবো। বাস আমিও ওনারে অনেক হাইলাইট করে লিখে দিলাম, ওই বলাতে ওনার শেষ, আর আমারও শোনাতেই শেষ। আসলে এই যে তো মানুষদের খুব একটা কাজ হবে না, আর সচ্ছল মানুষ লাগবে, যারা সচ্ছল। যেমন রলি আক্তারের বাবা একটা কিন্তু ওল্ড হোম করছে, ওরা আছে। আমরা ওদের এটা যদি বড় হয় দেখবো, আমাদের যারা আসবেন আমরা তাদের ওখানে কোথায় এটা 2,500, এবং আমরা ফান্ড তৈরি করে আপনার কাছে পাশে একটা এক্সটেনশন করবো, একটা থাকলে ওটা পাশে থাকা ভালো। এবং অনেক গল্প আছে আমার কাছে, লেখেন শিরিন বানু, শিরিন বানু না, শিরিন বানু কুষ্টিয়ার, উনি একজন যোদ্ধা। আমার ম্যাডাম ছিল, সিটি কলেজের স্যার ছিল, উনি চাচ্ছেন একটা ওখানে থাকতে। আসলে আমরা মানুষ অনুপ্রাণিত করি, আমরা কাজ করি। আজকে আমি যে সিগারেট, আমার উত্থানের গল্পটা কিন্তু মানুষের হেল্প করার মতো দিয়ে। আমার অর্থনীতি ছিল একটা ভালো সচ্ছল অর্থনীতি ছিল, বললাম না 28 সালে আমি গাড়ি কিনছি, তখন গাড়ি কয়টা টাকা, একটা মনোবল ছিল। আমার বাবা কিনছে 60 সালে, আমার দাদা কিনছে 47 সালের আগে। আমি কিনতে পারবো না, এটা হয়? আমার মাথায় স্বপ্ন আছে, আমার স্বপ্ন আমি 28 সালে বাস্তবায়ন করছি। এটা ছিল মোটামুটি উত্থান ব্যবসা বা অর্থনীতিতে। আমি, এক ভদ্রলোক ছিলেন আমার অফিসে, ওই ভদ্রলোক, আমার একটা হাউজিং ছিল ডায়মন্ড ভ্যালি হোমস লিমিটেড, এটা পার্টনার হলো খালেদা জিয়ার ছোট ছেলে কোকো, সাইফুর রহমানের ছোট ছেলে বাবু, আর জিনাত মোশারফের ছেলে রানা। কি রানা এখন ভুলে গেছি, রানাই ইকবাল। আমরা করছিলাম ওখানে, আমরা বালু ভরাট করার পরে আমার অফিসে একটা চাকরি করতাম, তাহলে ওখানে দেওয়ার পরে আমার ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। পরে যখন দিচ্ছে, ওনারা মানে বয়স্ক লোক নিবে না 6 মাস পরে ছাড়ে দিল। ওই ভদ্রলোক জন এসে বললো, স্যার আমি কি করবো? উনি পিডাব্লিউডিতে চাকরি করতেন, যদি উনি বাইরে থাকতেন, ওনার ছবি আমার কাছে থাকতো, আপনারা অনেকে চিনতেন। ওই ভদ্রলোক বেসিক্যালি হিন্দু ছিলেন, পরে মুসলমান ছিলেন, এটা আমরা জানতাম না। আমার এখানে 5 বছর চাকরি, ওই ভদ্রলোক জন চাকরির জন্য বললো, আমি তার কোথায় যাবো এই বয়সে? খুব সুন্দর হ্যান্ডসাম ভদ্রলোক, বয়স 65। ওই ভদ্রলোককে আমি বললাম, আমার অর্থনীতি ভালো নয়, হাউজিং করতে যায়। আমি চিন্তা করলাম, আমি সিগারেট খেয়ে কত টাকা নষ্ট করি, আমি সিগারেটই খাবো না, এই টাকাটাই ওনার বেতনে আসবে 8,000 টাকা, তখনকার সময় 2006-7।
আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি বসে থাকবেন, আপনার একটা মিশন দিচ্ছি, ছোট্ট একটা মিশন দিচ্ছি, আমার এই জায়গাটা বেদখল, এই জায়গাটার সাথে নেগোসিয়েশন আপনি করবেন, ওরা 4-5 ভাই বোন, আমার পক্ষে এত লোকের কাছে বারবার যাওয়া হবে, রেগুলার করবে। ওনার চাকরিটা দেওয়ার পরে উনি বেতন দিত 8টা বাজে আসছে কোনো কারণ, উনি এটা নিয়ে ভাবতেন, ওই ভদ্রলোকের সাথে জোগাড় কথা বললো, ভদ্রলোকের সাথে কথা বললো, ভাইয়ের সাথে কথা বললো, বোনের সাথে, একজন ম্যানেজ হলো, ওই একজন থেকে নিয়ে বাকিদের ম্যানেজ করলো। আমি ওই কর্মটা করেই এই আমার স্থানে এগুলো অর্থ দিতে পারবো। তো ওই একটা সিগারেটই কিন্তু করে দিল। আমি যেমন এখন কি করি বলি, আমি আসলে আমার ইনকামের একটা বড় অংশই চলে যায় মানবিক কাজে, মানুষের কাজে, বহু ফ্যামিলিতে আমি টাকা দিই, পুরো বাড়ি ভাড়া দিই। শেষ যেটা করছি, এটাও কনকরা জানে, আমি যে সিগারেটটা খাই, সিগারেটের দাম মাত্র 6 টাকা। আমার স্টাফও 6 টাকা দামে 6 টাকা সিগারেট টেনশন না, আমার স্টাফও কিন্তু 6 টাকা দামে গাড়ি সিগারেট খায়। আমি বোধহয় বাংলাদেশ সব পৃথিবীর একমাত্র ব্যক্তি যে মার্সিডিজ গাড়ি চালাই, 6 টাকার রয়্যাল সিগারেট খাই। এই যে এক ভদ্রলোক একদিন রাত্রেবেলা 2টা বাজে এসে আমার বলছে, ভাই আমি তো খাইছে গেছি, কি হয়েছে? আমার বউ বাচ্চা বাড়ির নিচে, বাড়িওয়ালা আমার বাড়িতে উঠে দিতে, কেন? আমার 1.5 বছরের ভাড়া বাকি, 1 বছরের। আমি তাকে দিই না, এখন পাই না। আমি বললাম কি করতে পারি, বলে আপনি বলে দেন। আমি বললাম উনি থাকে নারীন্দা, আমি থাকি বাড়ি, উনি আমার কাছে না, আপনি চিনবেন। আমি বললাম, তো বললো তার ভাড়া কে দিবে, তা না আমি আসলে কি বলবো, উনি তো আর পারবে না। আমি দিয়ে দেবো কালকে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা চেক দিয়ে দেবো কালকে, আর 50,000 টাকা একটা চেক দিয়ে দেবো। তো ওনার এখন বাড়ি ভাড়া, উনি তো 1 মাস পরে ছেড়ে দিন, উনি এখন কোথায় যাবে, ওনার আসলে ইনকাম নেই তখন। তখন আবার আমার অর্থ ভালো হয়ে গেছে, আবার আমি মালবড়ো খাই। তখন আমি চিন্তা করলাম সিগারেট খাওয়াই তো ভালো না, সিগারেট তো খাওয়াই উচিত না। যারা আদর্শিক মানুষ তাদের উচিত না, কিন্তু ফিডেল ক্যাস্ট্রো খাইতো, বঙ্গবন্ধু খাইতো, আর কম দামি হলে তো একটা খাইতে হইব। আমাদের মস্তিষ্ক কাজ করে না। তখন আমি ভাবলাম 18 টাকার সিগারেট, আমি একটু পড়ালেখা করলাম, সিগারেট আসলে কেন এত, মানে দামটা কিসের জন্য, দামটা আসলে ট্যাক্সের জন্য, খুব একটা তফাৎ নাই, আমি মনে করি না এটা মালগুলো ডিফারেন্স আছে। তো আমি তখন ডার্বি খেলাম, এটা তখন ছিল না, পরে এটা ছিল। ওই কম দামে সিগারেটটা খেলাম, চিন্তা করলাম 18 আর তখন 5 টাকা, 12 টাকা খেলাম, যে 40টা সিগারেট খাই কত হয়, 10 টাকা 12 টাকা 5 200-300 টাকা হয়, 300 টাকা হয়, আরো বেশি হয় মনে হয়। তা আমি ভাবলাম ওই সিগারেটটা আমি কম দামি খাবো, এতে যদি একটা ফ্যামিলি বেঁচে যায়, ওই ভদ্রলোক যদি কারের একটা বোঝা থেকে মুক্ত হতে পারে, এর চেয়ে মদ কাজতে কিছু নেই, আমার সিগারেট খাওয়াটা হারাম হবে না। আমি ওনাকে আজ পর্যন্ত দিচ্ছি। এগুলো সিগারেটের গল্প আমি জানাইলাম, আমি গর্বের সাথে, আমার যে নেতা টেতারা আছে ওদের বলে তোমার স্যারে বহুত কিপটা কিপটা লোক মার্সিডিজ গাড়ি চালানো, আমি গাড়ি কিনছি মার্সিডিজ 2007 সালে, 3000 সিসির গাড়ি, 2 লাখ টাকা ইনকাম ট্যাক্স রিটার্ন। এখন শিখি কিপটা না, বিষয়টা হলো মানুষের জন্য করার একটা মেন্টালিটি থাকতে হবে। এখন আমি 3-4টা নতুন ফ্যামিলিকে টাকা দেয়, এই কয়েকদিন ধরে, ধরেন 6 মাস 7 মাস দেওয়ার পরে কি হয় জানেন, আমার বাসার লোক আমার জিজ্ঞেস করে তুমি এত টাকা নিলে, টাকাটা গেল এমনি বুঝলাম কারে কোথায় দিই। আমার এই গল্প এটা যখন দেখবে, একজন হাজবেন্ড মারা গেছে, এক বয়স্ক মহিলা, উনি আসলে থাকে ওনার ভাসুরের বাড়িতে, কেমনে চলে আল্লাহ জানে, কিন্তু একসময় খুব বড় লোক ছিল। উনি একদিন লজ্জার সময় ভাই আমার বলেছিল আমার 20,000 টাকা দেওয়া যাবে, আমার সাথে এমন কোনো ফোনে পরিচয় 2-4 দিন কথা হয়েছে, আমি 10,000 টাকা, এবং রাইট আমি দিচ্ছি, কিন্তু আমি অনুভব করছি কি জানেন, ওনার মেয়ের জামাই ওনার বাসায় আসবে এটা আমি শুনছিলাম, তো ওনার মেয়ের জামাই বাসায় আসলে একটা তো নিশ্চয়ই মেয়ের জামাইয়ের পাঞ্জাবি দিত, এই টাকাটা তো ওনার কাছে হয়তো নাই, অনেক সমস্যা। তা আমি দিয়ে দিলাম। আমি ওনার চিনি কি চিনি না এটা কোনো বিষয় না আমার, যতক্ষণ আমার পকেটে থাকে না, আমার কনক থাকে আমার সাথে, কনক জানে আমার পকেটে কখনো টাকা থাকে না, তো অনেক হাসতে পারে, আমার টাকা লাগেও না আসলে, আমার গাড়িতে তেল থাকলেই তো, আর ডাইনেভামে তো থাকেই অনেকে, আসলে যতক্ষণ আমার পকেটে টাকা থাকে আমি ততক্ষণ মানুষকে দিই। 100 জন মানুষের দেওয়া সম্ভব হয় না, যে 2জনকে না দেই সেই 2জন মানুষের কিপটা এত টাকা খরচ করে আমারে দেয় না, আসলে সবসময় সবাই দেওয়াও যায় না। আসলে মহান কাজের মহান রেজাল্টই আছে। আপনি আমি যে আপনার কথা আজকে শুনলাম, আমরা আসলে এখানে যারা আছি দেখবেন আমি সাহিত্যের লোকের সর্বশ্রেষ্ঠ মানুষ বলি, সমাজটাকে সর্বশ্রেষ্ঠ সমাজ বলি। আপনার করোনার সময় আপনি যে সময়টা কাজ করতেন, সেই সময়টা আমি কাজ করছি, ইনি কাজ করছে,
রাস্তাঘাটে কাজ করছে কিনা জানি না, কিন্তু অনেক কাজ করছে, মানুষ ওই ফান্ডিং জোগাড় করছে। উনি হসপিটালে ছিলেন। আর কেউ ছিলেন? আমরা রাস্তায় ছিলাম, আমরা খাদ্য বিতরণ করছি শেরপুর অঞ্চলে 5,000 লোককে খাবার দিচ্ছি। রান্না করে দিই আমি 20 জন লেখকের খাবার দিছি। আমার নিজের গাড়ি বিক্রি করে খাবার দিয়ে দিছি। এটা বোকা, এটা বাতারি রাইট নেই। তারপরে আপনি করছেন কি থাকবে কি করছেন? আমি প্রায় 1,65,000 টাকা বিতরণ করছি খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে করোনার সময়। তাহলে দেখেন, এখানে আমরা 20 জন লোক আছি, 20 জনের মধ্যে 10 জনই আমরা কাজ করছি। এই কাজে কেউ মিথ্যা কথা বলে না। উনি কিন্তু বলতে পারতো হ্যাঁ করেছি, কিন্তু ওনার বলার ভঙ্গিতে আমি বুঝে ফেলতাম মিথ্যা কথা বলতো। ঠিক আছে, বলার একটা 40 জন ফান্ডিং করে 1,65,000 টাকা আমরা। এই জন্য আমি সাহিত্যের মানুষগুলিরে বলি শ্রেষ্ঠ মানুষ। কেন বলি, অনেক সময় আমি বলি তো ব্যবসায়ীরা আছে, সাংস্কৃতিক লোক আছে আমার সাথে, তারা তো এবার কিরানো দিছি তো প্রায় 6.5 লাখ টাকা। আমরা আসলে এই মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ। আমরা আসলে একদিন মারা যাব, কিন্তু মারা যাওয়ার পর আমরা কিছু নিয়ে যাব না। অমরত্ব নিয়ে একটা গল্প লিখি। ওনাদের সবারই দিয়েছি আমরা আমি খালি খাবার যাব, রান্না করে দিছি অমর ওরা হয়ে হলো থাকবো। খায় না এইটা মুসলমান মৃত্যুর পরে আমরা জানবো রান্না না। কি জানি না আমি যে কাজের খান জীবন বিনিময়ে আমরা বর্তমান সময় যাই না যেতে চাই, রান্না করে দরজা কাছে আমরা দিয়ে অমর হয়ে যাব। সময় কাল। আমার মতো মানুষ 10 বছর, আপনার মতো মানুষ 20 বছর, আরে অনেকে 100 বছর, কেউ বা 1000 বছর। বঙ্গবন্ধু মৃত্যুর আগে জানতো যে ওনার নামটা 1000 বছর থাকবে। জিয়া রহমান শুধু একটা ঘোষণা পাঠ করছিল, মানুষকে সাহস যোগাইছিল কালুরঘাটে। এটা কিন্তু বড় ব্যাপার। এটা যাই হোক, আপনি কার পক্ষে ডিক্লারেশন দিলে এটা না, বিষয়টা হচ্ছে কি জানেন, উনি যে ডিক্লারেশন দিল, পাকিস্তান বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাইলে ওনার কোর্ট মার্শাল হতো। আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করতে, ওনারও ফাঁসি হতো, সাদেক সিরাজের ফাঁসি। আসলে মহান মানুষগুলি তার কর্মের কারণে বেঁচে থাকবে, এটা তারা এখনই জানে। এবং আপনি এখন যে কাজটা করবেন, আমরা অনেক সময় প্রচার করি, অনেকে বলে প্রচার করি কেন। যেমন একটা মাইক একটা মসজিদে দিয়েছিল একজন, দিয়ে আবার লিখতেন আমি একটা মাইক মসজিদে দিলাম, বাস লেখলো। এটা দিচ্ছেন একটা মাইক 2000 টাকা, এটা আবার লিখতেন। আমি সুন্দর করে লিখছিলাম যে উনি যে একটা মাইক দিয়েছে, ওনার মনের আনন্দ দিচ্ছে, ওনার মনের উচ্ছ্বাসটা উনি প্রকাশ করছে যে আমি এটা করতে পারছি। এবং এতে কি লাভ হবে জানেন, ওই গল্পটা উনি লিখছে, ওখানে দরকার 4টা মাইক, কিন্তু আমার তো ক্যাপাসিটি কম, আমি একটা মাইক দিয়ে নিজে আত্মতৃপ্তি পাইছি। আমি লিখছি গল্পটা, উনি ওনারটা আমি আমার মতো লিখি, উনি আত্মতৃপ্তি পেতে। আপনারা যারা সমালোচনা করলেন, তারা যদি সত্যিকার ইসলাম ধর্মের মানুষ হন, তাহলে বাকি 2টা মাইক আপনারা দিয়ে দেন, আমি একটা দিয়ে দিচ্ছি, বাকি 2টা আপনারা দেন। ভালো কাজের অবশ্যই প্রচার করতে হবে। এই যে একটা কথা আমার ধর্মে আছে না, বাম ডান হাত দিয়ে দিলে বাম হাত যেন না জানে, এটা কাদের জন্য বলা হয় জানেন? খারাপ মানুষগুলির জন্য বলা হয়। এই আমাদের রাজনীতিবিদদের জন্য বলা হয়। যেমন তুমি একজন একটা হেল্প করলা, আর 20 জনের বললা, বইলা তুমি কুটটা এমন এমন করে করলা, এদের জন্য বলা হয়। গোপনে বলে অনেকে, সামনাসামনি বলে না। না বলুক, আপনি শোনেন, আপনি ভালো কাজ করছেন, সাহায্য করতে পারি, আপনি ভালো কাজ করতেছেন, আপনি মানুষকে দান করতেছেন, এটা যখন আপনি আমাদের জনসমক্ষে বলবেন, তখন আমার মতো লোকরা তো লজ্জায় পড়ে যাবে যে এরা তো ভালো কাজ করে আর মানুষ শুধু আমারই সম্মান দেয়। আমি তো আসলে আপনাদের কাছে প্রথমেই ছোট হয়ে গেলাম। এই যে আপনার বিষয়টা আমি তুলে ধরলাম যে আপনার বাবা একটা বৃদ্ধাশ্রম করছে, তার মানেটা কি জানেন? মানেটা কিন্তু আপনি না, মানেটা হলো আপনার বাবা একজন মহৎ হৃদয়ের মানুষ, তার ডিএনএ গত কারণে আপনি একজন মহৎ মানুষ। এটা কিন্তু সবাই, তাও ওনার বাবা একজন মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের। একটা মেম্বার বলতে আমরা একটা দুষ্টু লোক বুঝি, কিন্তু ওই একটা কর্মের জন্য না, আপনার মেম্বার বলতে বলতে আপনার বাবাকে নিবেন না। পুলিশ বলতে আমরা দুষ্টু লোক বুঝি, আমার ছোট ভাই, আমি তো গর্বের সাথে বলি আমার ছোট ভাই পুলিশে দিয়ে যে আমি ওনাকে 1 লক্ষ টাকা দিয়েছি। এখন পুলিশ বলতে আমরা খারাপ মানুষ বুঝি। আমি তো আমার গায়ে নেই না, মানুষ সারাদিন পুলিশে গাড়ি দেয়, আমি তো গায়ে নেই না। গায়ে নেওয়ার কি আছে? আপনি কেন নেন? আপনার বাবা ভালো মানুষ এটা বুঝি, আমরা সহযোগিতা করে একটা বৃদ্ধাশ্রম আমাদের জন্য খুব জরুরি। আপনি হয়তো জানেন না, আমরা যাদের নিয়ে এখন চলি, আমাদের মধ্যেই বৃদ্ধাশ্রমের মানুষ রেডি। আমি আপনাকে উদাহরণ দিই, এখন তো কনক সাহেব তাগড়া নজওয়ান। কনক সাহেব, আমার একটা দর্শন আছে, আপনি বর্তমানে বসে অতীতের অনুভূতি এবং ভবিষ্যতের অনুভূতিটা অনুভব করতে পারবেন না। এই সময় বসে আপনি অতীতের অনুভূতি আর ভবিষ্যতের অনুভূতি অনুভব করতে পারবেন না।
কেন পারবেন না বলেই আপনি অনেকে রাজাকার হয়, অনেকে বঙ্গবন্ধুর বিরোধিতা করে, অনেকে মুক্তিযোদ্ধাদের বাইন্দা রাখে, অনেকে একটা বিড়ালকে বাইন্দা রাখা লেখে বীর মুক্তিযোদ্ধা। ওই অনুভূতিটা সে অনুভব করতে পারে না। আর ভবিষ্যতের অনুভূতি তো পারবেন না দেখে আপনি জানেন না আপনার বয়স যখন 55-60 হয়ে যাবে তখন আপনার ছেলে অবাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে না। আপনি এক গ্লাস পানি দিতে বললে আপনাকে পানি এনে দেবে না। এই অনুভূতিটা আপনার এখন কোনো দিন আসবে না। এই অনুভূতিটা আমারও আসে না। মাঝখানে একটু ধরামরা হয়ে গেছিলাম, তখন বুঝছিলাম বউ ছেলে মেয়ে কম পাত্তা দিচ্ছে। আমার টাকায় বড় হয়ে, আমার টাকায় খেয়ে দে, আমার টাকায় গাড়ি চড়ে আমাকেই কম পাত্তা দিচ্ছে। এটা দুর্বল মানুষদের বেলায় হয়। আমরা সবাই একসময় দুর্বল হবে, এই ঘটনাটা আমাদের অনেকের সাথেই ঘটবে। এবং আপনি ভাবেন না আমার অনেক কিছু আছে দেখা আমিও বৃদ্ধাশ্রমে যাব না, এমন হবে না, এমন হবে, এরকম না। আমি 14 সালে অনুভব করছিলাম আমার অনেক প্রপার্টি আমার বড় ছেলের নামে দিয়ে দিব। যখন একটু মাঝে অসুস্থ ছিলাম তখন আমি অনুভব করছি যদি শালা ওইটা করতাম তাহলে শালা আমার বৃদ্ধাশ্রমের নামে সারাক্ষণ জব্দ হইতো। বৃদ্ধাশ্রম কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো। আমি আমার ছেলের বিরুদ্ধে কথা বললাম, লাইভেই বললাম, যা ক্লিয়ার তাই বললাম। এখন ভালো হয়ে গেছে, আমিও এখন স্ট্রং হয়ে গেছি। তো কেউ কখনো তাদের প্রপার্টি, তাদের বউ, তাদের ছেলে মেয়েদের নামে দিয়ে যাবে না। আগে এমন করে উইল করে আমি তো অলরেডি সবকিছু এক টাইমে সবকিছু উইল করে দিয়ে দিছি। আপনি কিন্তু না, এখনো আমার হাতে নিয়ন্ত্রিত। এটি তো আমি এর জন্য পরে সে পাবে। আপনি এখন তাকে নজন, আপনার রক্ত এখন গরম, আপনি এখন ওইটা ভাবতেই পারবেন না ভবিষ্যতে কি হবে। যে ছেলেটা আপনাকে নিয়ে এখন জড়িয়ে ধরে, যে ছেলেটা আপনি বাসায় দেরি করে আসলে কেঁদে ফেলে, যে বউটা আপনি বাসায় দেরি করে আসলে 3 বার ফোন দেয়, সেই বউ ছেলে মেয়েটা যখন আপনার চর্ম ঝুলে যাবে, হাড্ডি ফেসে যাবে, মাথার চুলগুলি পড়ে যাবে, ঘাম শুকবার শক্তি হারিয়ে যাবে, চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাবে, তখন আপনার প্রতি আগ্রহটা থাকবে না, তখন আপনি অবহেলায় পড়ে যাবেন। এর জন্য এখন থেকে অনেক কিছু করতে হবে, এখন থেকে ভাবতে হবে। এমন একটা মডার্ন, আমরা যদি অনেক মানুষ একত্রিত হয়ে যদি একটা মডার্ন, আমরা কাউকে ঘুপচি ঘরে রাখতে চাই না, একটা মডার্ন বৃদ্ধাশ্রম করতে পারি। ওনার বৃদ্ধাশ্রমটা দেখবো, ওনার ওখানে জায়গার দাম কম, বৃদ্ধাশ্রম করলে আমার ঢাকার মধ্যে করতে হবে এমন কোনো কথা নাই। বৃদ্ধাশ্রম সবসময় দূরে হতে হবে, যেখানে মাঝে মাঝে আমরা গিয়ে দেখতে পারবো। এরকম একটা খোলামেলা জায়গা আছে। ভালো এখন করে মানুষ। এবং অনেকে মনে করে বৃদ্ধাশ্রম যাতে না হয় দেশে, বৃদ্ধাশ্রম যাতে এই দেশে না হয়। দেখেন আসলে অনেক বড় লোকের মারাও বৃদ্ধাশ্রম আছে, এগুলি রেয়ার ঘটনা। 18 কোটি জনগণের মধ্যে এগুলি খুব রেয়ার ঘটনা। কিন্তু বাংলাদেশ জনগণ এত বেশি যে ওই 18 কোটি জনগণের কারণে রেয়ার ঘটনাটাও 2-4 হাজার হয়ে যায়। এগুলি কার কখন হয় জানি না, এটা একটা মহৎ কাজ। এদেশে মসজিদের অনেক মসজিদ হয়েছে, মসজিদ মানুষ অনেকটা রাজনৈতিক কারণেও করে। একটা মসজিদ বানায় সেটা নেতাগিরি করা যায়, আমি খুব ধর্মপ্রাণ প্রমাণ করা যায়, সোয়াবের জন্য করে, তবে বাটপাড়া বেশি করে তো নেতা হওয়ার জন্যই করে। এটা আমি ক্লিয়ার বললাম। আমার আব্বা কিন্তু মসজিদ, আরে ভাই আমিও বানাইছি, আমি তো আমার ঘাড়ে নিয়ে আমি একজন বাটপাড়। বেশিরভাগ লোকই ভালোর জন্য করে, কিন্তু 25% যারা নেতাগিরি করার জন্য করে। এখন আমরা একটা বৃদ্ধাশ্রমের উদ্যোগ নেব। কবি একজন সদরবিচিত্র সম্পাদক, একজন মহান ব্যক্তিত্ব, গুণী ব্যক্তিত্ব অশোক ধরের নেতৃত্বে আমরা একটা বৃদ্ধাশ্রমের উদ্যোগ নেব। আমরা আমাদের মতো করে বৃদ্ধাশ্রমের জন্য 4 তুলে নেব। আমরা চেষ্টা করবো, কারণ আপনাদের গ্রামে জায়গার দাম অনেক কম না কি বলছে বিঘা কত ওখানে? না না, কি কম। বলছে একদম কি আনইকাও না আমাদের বাড়ি, থানা থেকে 2 কিলোমিটার বাইর করতে পারবো। আর আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, পরিচয় নেই, তারপরে আমার কবিতাটা আপনি করেছিলেন, সেজন্য আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আপনার যে উচ্ছ্বাস প্রকাশনে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছিলেন, উনি ভীষণ পছন্দ করেন। কথা বলার পরে উনি ওনার উৎসর্গ ওখানে আমার নাম করে দিলেন। আমি বললাম আমার ঠিকানা পাইলেন কই? বলে আপনি একটা লেখা দেখে আপনার সম্পর্কে জানতে চাইতে, আসলে আপনি মানুষ ভালো না খারাপ। তখন উনি বলছিল উচ্ছ্বাস প্রকাশনের ওনারে ফোন দিলাম, উনি আপনি খুব ভালো বললেন। আমি আসলে উচ্ছ্বাস প্রকাশনের ওনাকে চিনি না, পরে আমি খুঁজে ওনার রিকোয়েস্ট পাঠিয়েছি। কৃতজ্ঞ আমি উচ্ছ্বাস প্রকাশনের কাছে, কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাংক ইউ। না আসলে ওনাকে চিনে কিন্তু আমি কবিতাটা আপনার করি